ক্যান্ডেলে বোঝাতে সুবিধা হবে। ডে ক্যান্ডেলে দেখুন, এই তো ডে ক্যান্ডেলে এটা যখন এইখানে প্যাটার্নটা তৈরি করেছিল, তখন আমাদের বেশ, এই যে যখন ব্রেকআউটটা আসলো অ্যাকচুয়ালি তখন আমি এটা বাই করেছিলাম এই 460-এর এই ক্যান্ডেলটায়, মেবি এই ক্যান্ডেলটায়, মানে নভেম্বরের 18 তারিখের আশেপাশে আমি এই ক্যান্ডেলই বাই করেছিলাম 65, 465 এর আশেপাশে, 465 এর আশেপাশে একটা বাই করেছি। অনেকে 14670 তো কেউ কেউ বাই করেছেন হয়তো। তো অ্যাপ্রক্সলি যতটুকু টার্গেট আমাদের কথা ছিল যে 550 লেভেল পর্যন্ত আসবে, তো অলরেডি প্রায় আরো 25 পয়েন্ট ওয়েট করলেও করা যেতে পারে। এখন পর্যন্ত বেশ ভালো প্রফিটও চলেছে। যারা জ্যাগেল নিয়েছিলেন, কমেন্ট বক্সে একটু জানাবেন যে নিয়েছিলেন এবং সেটা প্রফিটে চলছে, তাহলে আমার শুনতেও এবং দেখতেও ভালো লাগবে। বাস 12% মতন প্রফিটে গেছে। আরেকটা আমি নিয়েছিলাম অশোকা বিল্ড কন, এটা আমি এই ব্রেকআউটে নিয়েছিলাম 3-6 এইসব লেভেলে অ্যাপ্রক্সলি। তো হ্যাঁ, এই ব্রেকআউটে নিয়েছিলাম এইসব জায়গায় 40 কি 35 এই লেভেলের আমি বাই করেছিলাম। এখনো পর্যন্ত কিছু হোল্ডিং, কিছু প্রফিট বুক করেছি, কিছু এখনো হোল্ড করা আছে। এখান থেকে অ্যাপ্রক্সলি আমার কিছু কোয়ান্টিটি 36ও নিয়েছিলাম। এই জাস্ট এই লেভেলে আমার অ্যাপ্রক্সলি 18%। তো এটা প্রিভিয়াস হাই গুলোকে অলরেডি টাচ করে ফেলেছে। এইখানে আমার যদি এটার সুন্দর ব্রেকআউটও কিন্তু পাওয়া যাচ্ছে, এটা ডাব্লিউ প্যাটার্ন টাইপের তৈরি করেছে। এখন আমরা যদি এখান থেকে হেড এন্ড শোল্ডারও আমরা ধরতে পারি একটা, তো যাই হোক, একটা প্যাটার্ন তৈরি করে বেশ একটা ভালো মুভ দেখা যাচ্ছে। তো তার জন্য এখানে কিন্তু এটা ভালো সুন্দর প্রফিট আমরা পেয়েছি। এর কিছু ফান্ডামেন্টাল রিজনও ছিল, এই নয় খালি টেকনিক্যাল চার্ট দেখে সুইং ট্রেডিং করা। টেকনিক্যাল চার্ট দেখে সুইং ট্রেডিং করার জন্য আপনারা নিফটি 200 বা এফএনও যে স্টক গুলো রয়েছে, এখানে আমরা লিস্ট অলরেডি বানিয়ে রেখেছিলাম। এই স্টকের মধ্যে আপনারা এটা করতে পারেন। আমি এখানে সুন্দর একটা চার্ট আপনাদের তৈরি করে দিয়েছিলাম। সিডিএসএল যেমন ভালো মুভ করেছে, তো সিডিএসএল এর সঙ্গে সঙ্গে সিডিএসএল রিলেটেড যেসব স্টক তারা পজিটিভলি মুভ করেছে, এটাও আপনাদেরকে সোশ্যাল মিডিয়াতে আমি বলেছিলাম। তো এখন নিজেদের মতন করে করবেন, করে নিজেদের ক্যাপিটাল হিসাবে রিস্ক নেবেন। এই না যে এই স্টক খুবই ভালো বা এরকম এরকম কোনো কিছু নয়। তো চলুন নেক্সট আমরা কিছু ট্রেড যেসব করার প্ল্যান করেছি সেটা নিয়ে আমরা একটু করি। আমি ডেলি দিন কিছু নোটস করতে থাকি, উইকেন্ডে আমি ফাইনাল একটা অ্যানালাইসিস করি, করার পর তারপর এখন আপাতত আমি এই স্টকটার মধ্যে ফোকাস করছিলাম। দেখি এই স্টকের মধ্যে আমাদের কি প্যাটার্ন কি তৈরি হয়েছে আমিও জানি না, চলুন আপনাদের সামনেই অ্যানালাইসিস করার চেষ্টা করব। তো আমি এই বিএসসি স্টকটাই তুলে ধরছি। আর এই জায়গায় আমরা একটা উইকলি চার্টে আমরা যদি দেখি, ওভারঅল পি রেশিও আমার কাছে এটা ওভার ভ্যালু হয়ে যাচ্ছে, এখন বাই করাটাও ঠিক না। তবে যদি এটা রিটেস্টিং করে যদি রিভার্স একটা আপ মুভমেন্টাম হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ট্রাই করতে পারি, ইজিলি এটা করা যেতে পারে। যেহেতু এখানে স্পিনিং টপ তৈরি করেছে ইন্ডিসিশন, তো এটা যদি রিটেস্ট করে যদি রিভার্স ব্যাক যায়, এখানে একটা রিটেস্ট লেভেল, আর এই লেভেলও একটা রিটেস্ট লেভেল দেখতে পাচ্ছি। তো এখানে আমার একটা সাপোর্ট জোন, এই এটুক এরিয়ার মধ্যে একটা রিটেস্ট লেভেল একটা দেখতে পাচ্ছি। এখান থেকে যদি মুভ করে একটা, তাহলে একটা চান্স নেওয়া যেতে পারে। আর তাছাড়া যদি একটা পজিটিভ মোমেন্টাম এই শুটিং স্টারের উপরে যদি বেরিয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা একটা ফলো করতে পারি। এই স্টকের যদি ফান্ডামেন্টালটা আমরা দেখি, এম ক্যাপ মার্কেট ক্যাপিটাল খুব একটা খারাপ না, বেশ ভালোই। আর ওই সি মোটামুটি সবগুলোই খারাপ বলবো না, বেশ ভালোই রয়েছে। ইনস্টিং ভ্যালুটাও খারাপ নয়। বুক ভ্যালু যদি আমরা দেখি, বুক ভ্যালুটা অনেকটাই কম, ঠিক আছে। আর এথিক্যাল ইনস্টিং ভ্যালুও যদি আমরা একটু দেখি, এটাও খুব একটা ডিস্টেন্স নেই। 16, হ্যাঁ এই লেভেলে একটা রিটেস্ট লেভেল আসতেই পারে, যেটা আমরা বলতে যাচ্ছি যে এই লেভেলের ইনস্ট্রিং ভ্যালু 1570। তো ওই লেভেলে একটা রিটেস্ট লেভেল রয়েছে, এখান থেকে হতে পারে একটা রিটেস্টিং করতে পারে মার্কেট। তার মানে হচ্ছিল এই লেভেলটা, আমি এটা আগের থেকে মার্ক করেছিলাম। অ্যাকচুয়ালি এখানে একটা ব্রেকআউট লেভেলও ছিল, যার জন্য মার্কেট এখান থেকে এই মুভমেন্ট করেছে। তো উইকলি অলওয়েজ আরেকটা আরেকটা কথা কি, যখনই আপনি সুইং ট্রেডিং করবেন উইকলি চার্টটাও কিন্তু ফলো করবেন। উইকলি চার্ট খুব ইম্পর্টেন্ট। উইকলি আমরা এখানে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন দেখে চলতে পারি। তো ফিবোনাসি রেশিওতেও আমাদের সুন্দর এইসব জায়গার মধ্যে একটা সাপোর্ট জোন তৈরি হচ্ছে।
তো এর বেসিসের উপরে আর সব থেকে বড় ফান্ডামেন্টাল রিজন যদি বলি, আমাদের এই কোম্পানি অ্যাপ্রক্সলি 96 করোড়, 96 করোড় 12, আচ্ছা, এত কোটি টাকা একটা ভালো একটা অর্ডার ভ্যালু একটা পেয়েছে। আমি এটা আবার মেনশন করে দিই, আমি চার্টের মধ্যে মেনশনও করে দিব যে এত কোটি টাকার একটা বিজনেস ভ্যালু পেয়েছে। এর আগেও জ্যাগেল এবং এটার মধ্যেও ফান্ডামেন্টালি স্ট্রং ছিল বলে আমরা এটা ইনভেস্ট করেছিলাম। অ্যাপ্রক্সলি কোনোটা 10%, কোনোটা 20%-এর আশেপাশে একটা প্রফিট পেয়েছি। দ্বিতীয় আর একটা স্টক আমরা যদি দেখি, আচ্ছা এটার একটু ফান্ডামেন্টাল থেকে আরেকটু দেখে নিই, সরি। এর আমরা ফান্ডামেন্টাল সেলস গ্রোথ যদি দেখি, লিটল বিট ইনক্রিজ তো হচ্ছে মনে হচ্ছে ইয়ারলি। সেলস গ্রোথ ইনক্রিজ হয়েছে বেশ ভালোই। আশা করা যায় এটা 2024 খুব একটা আমি সে বলবো না। দেখুন এখানে কি, আমার আমার হিসাবে, কারণ এরকম অনেকগুলো স্টকের মধ্যে আমি দেখেছি বেশ ভালো মুভ করেছে, এটা অনেকটা কিন্তু ডিফারেন্স দেখা যাচ্ছে। আর এইটা কিন্তু আমাদের আসে মার্চের পরে, মে মাস জুন মাসের মধ্যে এই ডেটাটা আমাদের কাছে আসে, কারণ তখনই কোম্পানি পাবলিশ করে দেয়। 2023-এর আপনি মে জুন জুলাইয়ে যদি এই স্টকের মধ্যে ইনভেস্ট করতেন, কোনো কি প্রফিট পাওয়া যেত? 2023, 2023 আমি বললাম মে, মে জুন এইসব জায়গায় ব্রেকআউট, মার্চ মাসে আমাদের রেজাল্ট আসে, তো আমরা যদি এখানে বাই করতাম অ্যাপ্রক্সলি এই লেভেলে ব্রেকআউট দেওয়ার পর বা এখানে রিটেস্ট করলাম, আমরা এই লেভেলেও যদি বাই করতে পারতাম, তো এর রেজাল্টের উপরে বেস করে তো দেখুন এটার মধ্যে আমরা মোটামুটি 1 উইকের মধ্যে 26% রিটার্ন পেয়েছি, খুব একটা খারাপ নয়। তারপরে আবার রিটেস্ট করে ওই লেভেলটাকে ব্রেক করেছে, তার মানে এখানে কিছু তো বাদ হয়। মানে এখানে রিটেস্ট করবে আপনার 1800 লেভেলটাকে রিটেস্ট, আমি মার্কেট যদি ডাউনে আসে 1800 লেভেলটাকে রিটেস্ট করার কথা। আচ্ছা, এটা বিজনেসটা কি রিয়েল বিজনেস না কিরকম বিজনেস, আমরা কিন্তু এখানে শর্টে যদি দেখি, আচ্ছা এখানে শেয়ার ক্যাপিটালও লিটল বিট ইনক্রিজ হয়েছে, 2023-এ লিটল বিট ইনক্রিজ হয়েছে শেয়ার। রিজার্ভ এন্ড সারপ্লাসটাও বেশ ভালো, ভালোই বলা চলে। আমরা যদি এখানে অপারেটিং প্রফিটটা যদি দেখি, এর অপারেটিং প্রফিট কিন্তু বেশ ভালোই এসেছে এইবারও, প্রায় 2024-এ বেশ 2023-এর আশেপাশে অলরেডি চলে এসেছে। এটা রেজাল্টটা এখনো ফাইনালি আসেনি, আমার মনে হয় ভালোই আসবে। তো এই কোম্পানির উপর আমরা বিলিভ করতে পারি। আচ্ছা, প্রোমোটার হোল্ডিংস খারাপ নয়, 60% রয়েছে কন্টিনিউ। 2024-এ একটু তো কম হয়েছে, তো এটা এমন কোনো খারাপ ব্যাপার নয়। ডিআইআই ইনভেস্টর রয়েছে, এফআইআই দুজনেই রয়েছে, পাবলিকও রয়েছে। তো এটার মধ্যে আমরা একটা স্টক হয় রিটেস্ট করুক আর নয়তো ব্রেকআউট দেখ, তার উপর আমরা একটা পজিশন বানাতে পারি। ওয়ান ডে ক্যান্ডেলে যদি দেখি, তো আমরা এখানে রিটেস্ট লেভেল এইসব জায়গায় দেখতে পাচ্ছি। তো ব্রেকআউট দেওয়ার পর আমরা এখানে একটা চান্স নিলেও নিতে পারি। তো এই ক্ষেত্রে যদি আবারও বলবো ব্রেকআউট দেখ, তাহলে পরে আমরা মোটামুটি 2500 এই লেভেলের উপরে একটা ব্রেকআউট পেলে, আমরা একটা ইনস্ট্যান্ট যদি ব্রেকআউট আসে তাহলে পরে আমরা কিছুটা প্রফিট ইনকেস নিতে পারি, আর নয়তো 2200 এইসব লেভেলের মধ্যে আমরা একটা পজিশন বানাতে পারি। ফান্ডামেন্টালি দিক থেকে খারাপ নয়, বেশ ভালো। নেক্সট আমরা যদি একটা স্টক দেখি, সেই স্টক হচ্ছে হলো এই স্টকটা, আমরা একটু দেখে নিই। সব স্টকেই যে আমরা ট্রেড করতে পারবো তার কোনো মানে নেই, বিএসসি স্টকই দেখলাম। এটার মধ্যে আমরা আগে উইকলি চার্ট আমরা দেখে নিই। উইকলি চার্টে উইকলি চার্টে আমরা ব্রেকআউট তো এই লেভেলেই ছিল, সুন্দর একটা ব্রেকআউট পাওয়া গেছে, এটা রিটেস্ট হতেই পারে। আর এখানে ফেয়ার ভ্যালু জোন অনেকটাই দূরে, তো এই লেভেলের মধ্যে আমাদের এই দেখুন রিটেস্ট লেভেল, এটাকেই বলবো যে রিটেস্ট খুব সুন্দর রিটেস্ট করে রিভার্স ব্যাক যখন গেল তখন বেশ একটা ভালো মুভ পাওয়া গেছে। আচ্ছা, এর আমরা একটু ফান্ডামেন্টালটা একটু দেখে নিই। মান্থলি ক্যান্ডেলের মধ্যে বেশ ভালোই পজিটিভ। আচ্ছা, এখানে মার্কেট দেখুন র্যালি করার পর এখানে বেস তৈরি করছে, এখানে র্যালি হবার পরে এখানে একটা বেস ক্রিয়েট হচ্ছে, তো আমরা এই বেসের জন্য ওয়েট করি, বেসে কি তৈরি হয় সেটা আগে দেখি। তারপর যদি এখানে কোনো পজিটিভ কোনো কিছু ব্রেকআউট পাওয়া যায় বা রিটেস্ট লেভেল যদি কোথাও পাওয়া যায়, তাহলে আমরা এটা করতে পারি। এখন এর একটু ফান্ডামেন্টালটা একটু চেক করে দেখি যে ফান্ডামেন্টাল কিরকম রয়েছে। খুব একটা খারাপ যে নয়, কিন্তু এটা আমার কাছে নেগেটিভ। ক্যাশ ক্যাশ ফ্লোটাও নেগেটিভ, এটাও নেগেটিভ। আচ্ছা, ফান্ডামেন্টালি খুব একটা ভালো লাগছে না। তো তাহলে তো করা যাবে না, আমি ইচ্ছে করেই আপনাদের সামনে আনছি যাতে আপনারাও বুঝতে পারেন যে কোনটার মধ্যে পিক করবেন, কোনটার মধ্যে পিক, কোন স্টকটা পিক করা উচিত না। তো এটার মধ্যে আমার এখন এখানে এসে একটু কনফিডেন্সটা একটু লো হয়ে যাচ্ছে। হুম, মানে ফান্ডামেন্টাল দেখার পর আমরা একটু বিজনেস গ্রোথটা একটু দেখি, বা পির কোম্পানির সঙ্গে আমরা একটু কম্পেয়ার করতে পারি যে কি কি রয়েছে। তো এই কোম্পানিতে এফআইআই এবং ডিআই হোল্ড রয়েছে, নেই যে তা না। তো সেলস গ্রোথ আমার একটা কিছু এমন কিছু হয়নি মনে হচ্ছে। আচ্ছা, এখানে একটা দেখা যাচ্ছে বেশ ভালো একটা মুভ,
আচ্ছা। উম তারপর এখানে একটা ভালো মুভ দেখা যাচ্ছে, কিন্তু লাস্ট 2 ইয়ার্স খুব খারাপ ছিল। এই ইয়ার্সে বেশ একটা ভালো এখন পর্যন্ত মুভ। টিটিএম, আচ্ছা, ট্রেলিং, যেটা টুয়েলভ মান্থ ট্রেলিং যেটা রয়েছে সেটা বেশ ভালোই রয়েছে। আর আমরা এক্সপেন্সটাও একটু দেখে নিই, নেট প্রফিটটাও একটু দেখে নিই। নেট প্রফিটে যদি আমরা এখানে ক্লিক করি, তো প্রফিট আফটার ট্যাক্স, প্যাট, পিএটি, এটা গ্রোথ খুব একটা দেখা যাচ্ছে না। ক্যাপিটাল ইনক্রিজ হয়নি, এবার হয়ে গেছে। ক্যাপিটাল ইনক্রিজ হয়ে গেছে। রিজার্ভ এন্ড সারপ্লাস, দেখুন রিজার্ভ এন্ড সারপ্লাস রেগুলারলি কমে যাচ্ছে, তার মানে এই স্টকের মধ্যে কিছু একটা প্রবলেম রয়েছে। কষ্টের টাকা ইনভেস্ট করাটা মনে হয় ঠিক হবে না। আচ্ছা, এর অপারেটিং প্রফিট নেগেটিভে চলছে। ছাড়ুন, আমি খুব একটা ইন্টারেস্টেড না এর মধ্যে, তো আমরা এটা দেখবো না। তো এত কিছু দেখলাম, দেখার পরে আমি ইন্টারেস্টটা কিন্তু বন্ধ করলাম। আপনারাও এটা করতে পারেন। তারপর তো আরো কিছু রয়েছে, এটা একদম বেসিক লেভেলের, এটা থেকে আপনি সিলেক্ট করতে পারেন যে করব কি করব না, ঠিক আছে। আমি এর ডিটেলস ভিডিও আরো বানাবো, এখন জাস্ট স্টকের উপরে আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদের সামনে করে দিচ্ছি, আপনারা প্র্যাকটিক্যাল দেখুন। দেখার পরে তারপর আমরা যেমন আমরা অশোকা বিল্ডকন, এটার মধ্যে একটা ইনভেস্ট করেছিলাম। এটা দেখুন, এটা খুব একটা খারাপ ছিল না, কোনো কিছুতে কিন্তু দেখুন সবগুলো কিন্তু কি সুন্দর পজিটিভ ছিল। সেলস গ্রোথের মধ্যেও একটা ভারী ভরকম একটা লেভেল দেখা যাচ্ছে। এটা সেলস গ্রোথ দেখুন, ভালো সেলস গ্রোথ দেখতে পাচ্ছেন। তো আমি একজন এটার মধ্যে ইনভেস্ট করেছিলাম। শেয়ার ক্যাপিটাল কন্টিনিউ 2019 থেকে কন্টিনিউ একই রয়েছে। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস 17 থেকে কমে যাচ্ছিল, তারপর ধীরে ধীরে ইনক্রিজ হয়ে এখন প্রায় ভালো একটা ইনক্রিজ, মানে 2022-এর থেকে আমরা ইনভেস্টমেন্টও করতে পারতাম। আমরা যদি এটা দেখি, প্রমোট প্রফিট ফ্রম অপারেটিং, দেখুন এটা ভালো ইনক্রিজ হয়েছে। তো এইসব স্টকের মধ্যে ইনভেস্ট করবো। ওই কষ্টের টাকা আমি সবাইকে বলবো না যে অন্য যে কোনো জায়গায় গিয়ে স্টকের মধ্যে ইনভেস্ট করবে। প্রমোটার হোল্ডিংসও খারাপ নয়। জ্যাগেল, এটা ডেটাবেস কোম্পানি যেটা, এটাও দেখুন বেশ ভালো ইসে হচ্ছিল। আচ্ছা, এর আমরা এটা একটু নেগেটিভ, 3 ইয়ার্স এর নেগেটিভ, 1 ইয়ার্স এর আমরা দেখিনি ডিটেলস। তো এখানে আমরা সেলস গ্রোথ দেখুন ভালো ইনক্রিজ হয়েছে। তারপর সেলস, এই সেলসটাও যদি দেখি ভালো ইনক্রিজ হচ্ছিল। তো ছোট ছোট না, বেশ অ্যামাউন্টটা অনেক বড়ই। 240 কোটি টাকা, ইটস নট ছোট মোটো অ্যামাউন্ট না আমার কাছে তো মনে হয়। হ্যাঁ, ইকুইটি ক্যাপিটালটা ইনক্রিজ হয়ে গেছিল, তো খুব একটা বেশি ওয়েট করাটাও ঠিক না, ফলো রাখার দরকার। আচ্ছা, এর হলো অপারেটিং প্রফিটটা, কিন্তু এইখানে যদি আসি আমি, এটা কিন্তু পজিটিভ, ঠিক আছে, কন্টিনিউ পজিটিভ, এবার কিন্তু আরো বেশি হয়েছে। কিন্তু এইখানের যদি অ্যাকচুয়াল যদি জিনিস দেখি যে হয়তো কোম্পানি নতুন, এই হিসাবে কোম্পানি নতুন, কোম্পানির নেচার, কোম্পানির ম্যানেজমেন্ট ভালো, এ গ্রো করার চেষ্টা করছে, তো এর মধ্যে আমরা একটা ইনভেস্টমেন্ট করে একটা প্রফিট, মানে এর মধ্যে ভরসা করা যেতে পারে। আরেকটা স্টক যেমন আপনাদের খুব পছন্দিতা, যেমন ম্যাজডক, এইসব শেয়ারের মধ্যে কন্টিনিউ একটা কমসে কম চেক করাটা উচিত। আপনারা র্যান্ডম চেক করুন বা স্ক্যানার বানিয়ে চেক করতে পারেন। তো দেখুন, ভগবানের দর্শন কোথায় পাবেন বলা মুশকিল। কথায় আছে যে পাথরের মধ্যে ভগবান দেখা যায়। তো কিছু কিছু প্যানি স্টকের মধ্যে ভগবান খুঁজে পাবেন, কিছু কিছু লার্জ ক্যাপের মধ্যে ভগবান খুঁজে, লার্জ ক্যাপের মধ্যে তো মন্দির, মন্দিরে তো ভগবান খুঁজে পাওয়া যায়। আবার কখনো কখনো পাথরের মধ্যে ভগবানের দর্শন পাওয়া যায়। তো আমি যেটা দেখলাম, যে আমি অ্যাকচুয়ালি এই স্টকটা লেট করে ফলো করেছিলাম ইন্টারনেটে। ইন্টারনেটে আমি ব্যস্ত ছিলাম, তো বেশিরভাগই এখন ইন্টারডে করে কিছু আমারও রিজার্ভ এন্ড সারপ্লাসটা ইনক্রিজ হচ্ছে, মানে এটার মতন আমি বলবো। আমার ইকুইটি ক্যাপিটাল থেকে রিজার্ভ এন্ড সারপ্লাস ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে। ইকুইটি ক্যাপিটাল ইনক্রিজ না করে রিজার্ভ এন্ড সারপ্লাস ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে। আমিও একটা কোম্পানি, আমরা যখন ট্রেডিং করি, ট্রেডিংটাকে একটা কোম্পানি হিসেবে ধরে চলুন, তাহলে করে না এই ফান্ডামেন্টাল বুঝতে কোনো অসুবিধা হবে না। তো এখানে দেখুন যে এর সেলস গ্রোথ আমরা যদি দেখি, ধীরে 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 বেশ ভালো ইনক্রিজ, 2023 একটা রকেটের মতন ইনক্রিজ হয়েছে, 2022-এও বেশ ভালো ইনক্রিজ হয়েছে। আর আমরা যদি এখন দেখি এটার অপারেটিং প্রফিটটা, 17-তে খারাপ 17-তে খারাপ না, ভালোই ছিল, কিন্তু কোথায় ইনক্রিজ হলো হট করে 2022, তারপর 23-এ গিয়ে আরো বেশি ইনক্রিজ হলো, ডবল হয়ে গেছে। তো আমরা যদি এই যে ম্যাচ স্টক, অ্যাকচুয়ালি এটার মধ্যে আমার ইনভেস্টমেন্ট অলরেডি করা রয়েছে। ম্যাচ স্টক 2023-এর, আপনারা যদি, মানে আপনারা বলবো না, খালি আমিও বললাম, আমিও নিজে ফলো করি, 2023-এ এই স্টকের ভ্যালুয়েশন দেখুন, ব্রেকআউট যখন এলো, এটা আমরা একটা রিটেস্ট লেভেল, একটা সাপোর্ট রেজিস্ট্যান্স জোন ধরে চলতেই পারি, এই জোনটাকে। তো এটা যখন ব্রেকআউট দিল 2023-এর পরে, এটা ভালো, কোথায় 900 টাকা শেয়ার কোথায় ছিল আর কোথায় চলে গেছে। হ্যাঁ, কিছুটা ম্যানিপুলেশন রয়েছে, আজকাল না করেই অনেকে অনেক কিছু করে ফেলে।
তো তাদের পেছনে না গিয়ে আপনারা যদি নর্মাল দেখেন যে কি হচ্ছে, মানে নর্মাল ভাবে যদি আমরা স্টাডি করার চেষ্টা করি, অনেকটা পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন। হ্যাঁ, পড়াশোনা করে জেনে কিন্তু মার্কেটে প্রফিট করা যেতে পারে, খালি ইন্টারডে করলেই হবে না। দেখুন, ফান্ড সবার কাছে সেম থাকে না, আর টাকা থাকলেই যে প্রফিট করতে পারবেন তার কোনো গ্যারান্টি কিন্তু নেই, আপনাকে নলেজ রাখতে হবে। আচ্ছা, এই ব্যাপারে আরেকটা কথা মাঝখানে বলে দিই, ভালো করে শুনুন। আমরা নর্থ বেঙ্গল মিলিয়ে একটা কমিউনিটি বিল্ড করার চেষ্টা করেছি হোয়াটসঅ্যাপে, যেখানে আমরা মাঝে মাঝে ফ্রি সেমিনারের একটা ব্যবস্থা করব। আর বাইরে থেকেও ট্রেডার আসবে, বা বাকি সারাউন্ডিং যতটা আমার পরিচিত ট্রেডার্স রয়েছে যারা প্রফিটেবল, তারাও আসবে। তো সেই ক্ষেত্রে আমি হোয়াটসঅ্যাপ কমিউনিটির একটা লিংক আপনাদের কাছে শেয়ার করব, আপনারা সেখানে জয়েন করতে পারেন। আর আমি চেষ্টা করব সেই কমিউনিটিতে আপনাদের ডেটা, মানে যতটুকু সম্ভব ডেটা আপনাদের সঙ্গে শেয়ার করার। আর আপনাদের চেনা পরিচিত যদি কোনো ফ্রেন্ডস যারা ট্রেডিং করে এবং যাদের খালি প্রফিট তাদের সাবজেক্ট না, সাবজেক্টটা যাদের হচ্ছে নলেজ, এটা যাদের সাবজেক্ট রয়েছে, তাদের সঙ্গে শেয়ার করবেন। তাহলে কি হবে, কমিউনিটি বিল্ড হলে পরে নলেজ, এই শেয়ার মার্কেট দেখুন একটা অনেক বড় টাইটানিক জাহাজ, একা ওই টাকা থাকলেই ফান্ড থাকলেই প্রফিট করতে পারবেন এর কোনো মানে নেই। তো এইখানে আমার মনে হয় সবাইকে একটা মেনটেন করে চলা উচিত। তো আপনারা যদি মেনটেন করেন তাহলে পরে কিন্তু একটা অনেক বড় বিল্ড, একটা ইসে করা যেতে পারে, সেট আপ আমরা করতে পারি। আর তাতে কিন্তু শুধু যে নিজের একার একার প্রফিট হবে সেটা না, সবারই কিন্তু প্রফিট হবে। ইটস মিন, আপনাদের যদি কোনো যারা যারা রয়েছে ট্রেডিং করে নলেজের জন্য, আপনারা সেই কমিউনিটি জয়েন করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আপনাদের সেই লিঙ্কটা পেয়ে যাবেন, ঠিক আছে? আর কবে কোথায় এই যা হবে এই নর্থ বেঙ্গলের মধ্যেই হবে। আর চেষ্টা করব যদি সাউথ বেঙ্গলের সঙ্গে আমাদের কানেক্ট হয়, কানেকশন কিছু তো কানেকশন আমার রয়েছে, সাউথ বেঙ্গলের সঙ্গে কানেকশন হলে পরে সেখানেও আমরা করার চেষ্টা করব। আর তো নর্থ বেঙ্গলে আমরা এটা করব। তো আপনারা যারা করছেন সুইং ট্রেডিং, ইন্ট্রাডে, হোল্ডিংস, ইভেন চেষ্টা করব বাকি ক্রিপ্টোকারেন্সির ব্যাপার নিয়ে আলোচনা করার। তো একটা কমিউনিটি বিল্ড করে সবাই মিলে একটা কাজ করার। আচ্ছা, তো কাম টু দ্য পয়েন্ট। তো শরীর প্রচন্ড খারাপ হয়ে গেছে। এইসব জায়গায় যদি আমরা একটা বাই পজিশন করতাম বা রিস্ক নিতাম, তাহলে পরে বেটার অপশন ছিল। তো যাই হোক, এইসব জিনিস তো মুভ মিস হয়ে গেছে। আমি এইসব লেভেলে কিছু বাই করেছি, এই রেড ক্যান্ডেল হওয়ার পর, এই হ্যাঙ্গিং ম্যান হওয়ার পর আমি এক্সিটও করেছি। আবার নেক্সট পজিশন এইসব জায়গায় 4000 আর 4100, প্রথমে কিছু শেয়ার আমি 4500-এ কিছু বাই করেছিলাম। এখান থেকে 8% প্রফিটে যাওয়ার পর আমি প্রফিট বুক করিনি, আবার কিছু অ্যাড করেছি, কারণ এই লেভেলের উপর আমার একটু ভরসা রয়েছে। তো এখন অলরেডি আবার বেশ একটা ভালো, লাস্ট যে মুভমেন্ট করেছে তার থেকে একটু বেশি পজিটিভ দেখতে পাচ্ছি। তো ওয়েট করি, দেখি কতদূর কি হয়, বা প্রফিট বুকিং ও করে নিতে পারি, মার্কেটের উপরে মোমেন্টামের উপরে দেখে বুক করে দিব। তো আমরা নেক্সট যে স্টকটা ছিল সেই স্টকের মধ্যে, এটার মধ্যে দেখতে পেলাম যে এর কিন্তু ফান্ডামেন্টাল খুব একটা স্ট্রং না, তো ইন্টারেস্ট একটু কম রাখাই উচিত আমার মনে হয়। আরেকটা স্টক এটা দেখি, অ্যাকচুয়ালি এটার পেছনে কারণ কি ছিল, আগের স্টকটা প্রায় 2000 কোটি টাকার একটা চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কিং এর জন্য একটা অর্ডার পেয়েছে, তো তাই আমি এটার মধ্যে ইন্টারেস্ট দেখাচ্ছিলাম। আমরা একটু জুম করে নিই। তো এটা 2000 এত কোটি টাকার একটা রেজাল্ট, একটা অর্ডার আছে বলে তাই এটার উপরে ফোকাস করছিলাম। মেবি একটা ভালো মোমেন্টাম হলেও হতে পারে, কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং আমি দেখছি না। তো এটাকে আমি পাস করব, আমি নেক্সট স্টকের মধ্যে একটু দেখি। তো ইনভেস্ট করার আগে আপনারা নিজেদের একটু যাচাই করে নেবেন। নেক্সট স্টক RITES। আচ্ছা, এটা একটু দেখি, এর ফান্ডামেন্টালও আমি দেখবো আর বাকি সবকিছুই দেখবো। টেকনিক্যাল অ্যানালাইসিস যদি আমরা এখানে দেখি, তো আমরা এখানে একটা সাপোর্ট জোন দেখতে পাচ্ছি, ঠিক? নেক্সট আমরা সাপোর্ট জোন এই লেভেলটাকে ধরে চলতে পারি। ইটস মিন রিটেস্ট লেভেল। অর্থাৎ আমরা টার্গেট, আমরা নর্মালি অত এক্সট্রা কোনো কিছু দিমাগ না লাগিয়ে এখানে আমরা ধরে নিচ্ছি যে 400-300 100 পয়েন্ট একটা পজিটিভ মোমেন্টাম দেখা যেতে পারে। মাঝখানে অনেক বাধা বিপত্তি আসলেও আসতে পারে, সেটা কোনো ফ্যাক্টর না। এটা অলরেডি ট্রেন লাইনের একটা ব্রেকআউট অলরেডি দিয়েছে, কিন্তু আমি ওয়েট করছি 307 বা 310-এর উপরে যদি একটা ব্রেকআউট চলে আসে, তাহলে পরে এটার মধ্যে ফলো করা যেতে পারে হোল্ডিংস এর জন্য,
ঠিক। তো এখানে অলরেডি একটা চেষ্টা করেছিল কাপ অ্যান্ড হ্যান্ডেল, কিন্তু ব্রেকআউট সঠিকভাবে আসেনি বলে হয়নি। তো এবার যদি ব্রেকআউট দেয় তারা একটা পজিটিভ মোমেন্টাম, আমরা খুব একটা ভালো পজিটিভ মোমেন্টাম দেখতে পারবো। তো এটার একটু ফান্ডামেন্টাল দেখি। প্রথমে বেশি কিছু নয়, আমরা এর ডাইরেক্ট আমরা কোয়ার্টার রেজাল্ট গুলো একটু দেখে নিই। খুব একটা গ্রো না করলেও চলছে এখনো। এই লেভেলটা আর এই লেভেলটা প্রায় সমান সমান ইকুয়াল, এখনো রেজাল্ট আসেনি। তো তো আমার মনে হচ্ছে যে প্রিভিয়াস ইয়ার থেকে লিটল বিট একটু ইনক্রিজ করতে পারে। প্রফিট অ্যান্ড লসের মধ্যে যদি আসি, সেলস গ্রোথ খারাপ নয় একেবারে, বলা চলে বেশ ভালো, কিন্তু কন্টিনিউ রয়েছে, মানে মার্কেট, সরি, মানে সাইডওয়েজ বেস তৈরি করছে, সেলস গ্রোথের মধ্যে বেস তৈরি করছে। আচ্ছা, এক্সপেন্সটা কি ইনক্রিজ হলো না কম হলো, এটাও দেখা উচিত। ঠিক আছে, এক্সপেন্সের বদলে আমরা একটু আগে নেট প্রফিটটা দেখে নিই। নেট প্রফিটের মধ্যে কি হচ্ছে, আগের বারের থেকে লিটল বিট 2023-এ, 2022-এর থেকে 23-এ একটু লিটল বিট ইনক্রিজ করেছে। 2020-তে একটু বেশি ছিল। আচ্ছা, আমরা একটু ক্যাশ ফ্লোটা একটু দেখে নিই তাহলে। ক্যাশ ফ্লোটা যদি দেখি আমাদের এখানে এখানে লিটল বিট ইনক্রিজ তো হচ্ছে, কিন্তু 2024-এ মেবি ইকুয়াল ভ্যালু থাকতে পারে। খারাপ বলবো না আমি, 10-এ এটাকে 7-8, 7-8 এই লেভেলে দিতে পারি। লিটল বিট রিস্ক নেওয়া যেতে পারে, খুব একটা না হলে লিটল বিট ছোট মোটো রিস্ক নেওয়া যেতে পারে। ক্যাশ ফ্লোটাও বেশ পজিটিভই রয়েছে। অ্যাসেট লেভেলটাও আমাদের দেখা দরকার, এখানে আমি অ্যাড করে নিই। অ্যাড করে আপনারও সুন্দর করে এটা অ্যাড করে তৈরি করে রাখবেন, যেন প্রথমবারই ওপেন করার সাথে সাথে যেন পাওয়া যায়। ঠিক আছে। আচ্ছা, এবার এই স্টকের লেভেল বললামই যে 310-এর ওপরে আমরা একটা এইসব লেভেলের মধ্যে একটা দেখবো। যদি এই লেভেলটা ব্রেকআউট করে তাহলে পরে এখানে আমরা একটা পজিশন বাড়ানোর চেষ্টা করব। তারপর একটা দেখা যাক। তো খারাপ লেভেল নেই, বেশ ভালোই চলবে। নেক্সট স্টক যদি আমরা দেখি, আহ, এই স্টকটার মধ্যে এটা কত টাকা, বেশি এটা কোনো অ্যামাউন্ট নয়, 16 crore, 16 কোটি টাকার একটা বিজনেস পেয়েছে, জাস্ট 16 কোটি টাকা, এমন কোনো ব্যাপার না। আচ্ছা, এটার মধ্যে ট্রেড করা সম্ভব হবে না, এটা আমাদের জন্য নয়। এই স্টকটা যদি দেখি, ওটার মধ্যে দেখেও আছে, এটা একটু যখন বেরি করা হয়েছে, একটু আমরা বের যখন করেছি তখন এটার একটু ফান্ডামেন্টাল দেখে ক্যাশ ফ্লোটাও বেশ একটা ভালো নয়। ইয়ারলি ক্যাশ ফ্লো অপারেটিং খুব একটা ভালো লাগছে না। বুক ভ্যালু থেকে স্টক অনেক উপরে। কোনো এই যে এইসব শেয়ারের মধ্যে হট করে বিলিভ করাটা একটু কষ্টকর। তবে একটা জিনিস যদি দেখি আমরা, সেলস গ্রোথটা ইনক্রিজ হচ্ছে, আমরা একটু ক্যাশ ফ্লোটা একটু দেখি অ্যাকচুয়ালি কোনো কিছু কি হয়েছে। অপারেটিং প্রফিটের মাত্র 1 CR, এতটুকু টাকা। ঠিক আছে, এটার মধ্যে ফলো করা যেতে পারে। ইন ফিউচার এটার মধ্যে কিছু একটা বড় মুভমেন্টাম আসতে পারে, দেখা যেতে পারে। নেক্সট স্টক আমাদের যেটা অ্যাড করা হলো সেটা হচ্ছিল এই কোম্পানির শেয়ার। এই শেয়ারের মধ্যে এটা ব্রেকআউট, মেবি আমরা বোধহয় এটার মধ্যে ট্রেড করতে পারবো না, কারণ এর ডোজি ক্যান্ডেল যদি হুম সকালবেলা, এটা দেখুন, এটার ক্যারেক্টারটা প্রতিদিন মেবি 5% বোধহয় মুভমেন্ট হওয়ার পর, ক্লোজিং ক্লোজিং থেকে এই লেভেল, আচ্ছা 5% আশেপাশে মুভমেন্ট হওয়ার পর এর মধ্যে আপার সার্কিট লেগে যাচ্ছে। তো আমাদের সকাল এটার মধ্যে পজিশন করতে গেলে পরে সকালবেলাই করতে হবে। এবার আমরা যদি দেখি এর লেভেল, এখানে আমাদের একটা জোন ছিল যেটাকে আমরা, এই জোনটা আমরা ধরে চলতে পারি। এখান থেকে ব্রেকআউট ব্রেকআউট হওয়ার পর রিটেস্ট করে যদি এবার রিভার্স করে যায়, তাহলে এই ক্ষেত্রে আমরা একটা ট্রেড চেষ্টা করব। এইসব লেভেল থেকে যদি একটা ব্রেকআউট আসে, তাহলে একটা চেষ্টা করব এখান থেকে রিভার্সাল যদি হয় রিটেস্টিং করার পর, তাহলে আবার এখানে একটা পজিশন বানাবো। নেক্সট আমাদের এর মধ্যে বেস করে করা যেতে পারে। আর এটার অনেক, এটা আচ্ছা, এটার একটু বিজনেসটা দেখিনি কত। আচ্ছা, এর মধ্যে একটা এটার অ্যামাউন্টটা আমাদের কাছে কালেক্ট করা হয়নি, কত অ্যামাউন্টের কি অর্ডার পেয়েছে। অর্ডার সাপ্লাই, আচ্ছা, তুর্কি বেস, আচ্ছা, এটা ফরেন কান্ট্রির সঙ্গে একটা টাই আপ করেছে হয়তো। নেক্সট আরেকটা স্টক আমরা দেখি, তান্তিয়া কনস্ট্রাকশন লিমিটেড। এই স্টকের মধ্যে কি রয়েছে দেখি। প্রথম কথা এটা বলে দিই যে আমরা এই স্টকের 151 crores, 150 কোটি টাকার অর্ডার পেয়েছে। এর মধ্যে একটা পজিটিভ মোমেন্টাম হলেও হতে পারে।
বেশিরভাগ ডোজি ক্যান্ডেল দেখা যাচ্ছে, ফোর প্রাইস ডোজি ক্যান্ডেল দেখা যাচ্ছে, ব্রেকআউট অলরেডি পাওয়া গিয়েছে এখানে। আমরা যদি এটা যদি ফলো করি, অলরেডি একটা ব্রেকআউট লেভেল চলে আসছে। তো এখানে একটা আমাদের সাপোর্ট জোন, এই লেভেলের সাপোর্ট জোন। তুমি সাপোর্ট জোনকে অলওয়েজ রেসপেক্ট করবে, সেটা কিছুদিন কম দিন হোক বেশি দিন হোক, একটা সাপোর্ট জোনকে রেসপেক্ট করে। এই যেমন এখানে রেসপেক্ট করেছে বলে এখানে রেসপেক্ট করেছে। চার্ট প্যাটার্ন দেখলে পরে ইজিলি বোঝা যায় যে কোথায় কি। লং লং টাইমের থেকে আপনি বেশি টাইমের মধ্যে ফলো করার চেষ্টা করেন, তাহলে পরে বেশ আপনার রেজাল্ট গুলো বেশ ভালো আসবে। ফিবোনাচি যদি আমরা এখানে একটু দেখি কি আসছে, এটার মধ্যে আমার দেখা হয়নি। হুম। এই লেভেল থেকে রিটেস্টিং এটা আসতে পারে, এটা এই লেভেলের জন্য একটু ওয়েট করব। এখানে ক্লোজিং দেখ, তারপর যদি ব্রেকআউট আসে তাহলে আমরা একটা লেভেল পর্যন্ত ওয়েট করতে পারি। এটা আমাকে একটু দেখা যাবে, এর আমার ব্রেকআউট চাই, ব্রেকআউট হলে পরে বেশ ভালো একটা পজিটিভ একটা মোমেন্টাম পেতে পারি। আচ্ছা, এটা আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা একটু করে নিই। এর ফান্ডামেন্টাল কি রয়েছে? বাপরে বাপ, সবই তো নেগেটিভ। ওর তো সবই নেগেটিভ। রিস্ক নেওয়া তো উচিত হবে কি? তো সেলস গ্রোথ, ওরে রে 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 রে, সেলস গ্রোথ ডিক্রিজ, এক্সপেন্স খরচ করেনি, হয়তো এরকম হতে পারে, খরচ করেনি তার জন্য। চলুন দেখি অন্য কোনো কিছু দেখে নি আগে। ব্যালেন্স শিটটা একটু দেখে নিই। ব্যালেন্স শিটে ইকুইটি ক্যাপিটাল ইনক্রিজ করেছে, একবার ডিক্রিজ করেছে, বাপরে বাপ। আচ্ছা, এটা এটা রিজার্ভ এন্ড সারপ্লাস ধীরে ধীরে ডিক্রিজ হয়ে আবার 2020-তে ইনক্রিজ হয়েছে। বলা মুশকিল। আচ্ছা, আমরা অপারেটিং এটা দেখি। এটা কিন্তু নট ইন্টারেস্টেড। অপারেটিং প্রফিটের কোনো কিছু রেজাল্ট খুব একটা ভালো নেই। আচ্ছা, ইন প্রোমোটার হোল্ডিংস কিন্তু খুব আচ্ছা 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 আচ্ছা। ডিআইআই এফআই এর কোনো জায়গাই নেই এখানে। ডিআইআই এফআই আমি এখানে অ্যাড করে রেখেছিলাম স্ক্যানিং এর, এটার মধ্যে কোনো জায়গাই নেই, ওটা ইনভেস্টই করেনি। আমার মনে হয় পাবলিক স্টকের মধ্যে এটার মধ্যে অপারেটিং হতে পারে, তো দূরে থাকা মেবি ভালো হবে। আচ্ছা, এই তাহলে পরে এই স্টকটাই দেখি। নেক্সট স্টক, কিন্তু অ্যাকচুয়ালি বিজনেস খুব একটা ভালো এসেছিল। তো এটার, এই স্টকের মধ্যে একটা পজিটিভ রেজাল্ট ছিল। আমি আপনাদেরকে প্রত্যেকটা স্টকের ডিটেলস কিভাবে অ্যানালাইসিস করা উচিত জাস্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আপনারাও শেয়ার করবেন, করে করে দেখবেন, দেখে তারপর নিজেরাও ট্রেড করবেন। এটা দেখুন, সুন্দর হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ফর্ম করে তারপর ব্রেক ডাউন করেছে। এই ক্ষেত্রে এর পজিটিভ একটা দেখতে পাচ্ছি। যদি টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করি, আমার মনে হচ্ছে না এই স্টকটা খুব একটা ভালো। উম, খুব একটা ভালো আমার মনে হচ্ছে না। এটার লেভেল, আমরা প্রথম কথা এই লেভেলটা ধরে চলতে পারি যে এইখানে মার্কেট একটা সাপোর্ট নিতে পারে, সরি রেজিস্ট্যান্স ফেস করতে পারে এই লেভেলে। আর করব করব না, এটা আমরা আগে একটু ফান্ডামেন্টালটাই ফলো করে নিই। খুব ছোট কোম্পানি, অপারেটিং ক্যাশ ফ্লো খুব খারাপ, নেগেটিভে রয়েছে, ক্যাশ ফ্লো খারাপ, নট ইন্টারেস্টেড। প্রথমে আমি উইক হয়ে গেলাম, কিন্তু এর এই বছর বিজনেস একটা খুব বড় ধামাকা করেছে। এখন ব্যালেন্স শিটের মধ্যে রিজার্ভ এন্ড সারপ্লাস ইনক্রিজ হচ্ছে। অপারেটিং প্রফিট 2024-এ দেখাচ্ছে, 23-এরটা দেখায়নি। এটা ফোকাসে রাখা যেতে পারে, এই স্টকটাকে ফোকাসে রাখা যেতে পারে, মানে পেন্ডিং, যেটার মধ্যে ফোকাস করব, এটা আমরা ফোকাসে রাখবো। তো ওভারঅল আমরা কিছু স্টক যেটা দেখলাম, আপনারা আরেকবার রিপিট করে দেখে নিন কি কিভাবে অ্যানালাইসিস করলাম, তার মধ্যে কোন স্টকটা ভালো লাগলো সেই স্টকটা কমেন্ট করে জানাবেন। তাহলে ভাববো যে তাহলে আমি নেক্সট ভিডিওতে না আরো কিছু কিছু স্টক নিয়ে আসবো, যে যেমন যে স্টক গুলো বিজনেস ইনক্রিজ হয়েছে, স্ক্যানার কি করে বানাবো, অনেক কিছু টপিক নিয়ে আসবো। যেমন প্রত্যেকটা স্টক, যেসব স্টক ম্যাচ ডগের মতন কিছু কিছু স্টক রয়েছে, সেটা লিস্ট আমি বানিয়ে রেখেছি, যে এটা খুব একটা ফান্ডামেন্টালি দেখার পরে, টেকনিক্যাল অ্যানালাইসিস করার পর একটা বড় মুভমেন্ট করবে। তো আপনারা ভিডিওটা দেখার পর কমেন্ট করে জানাবেন যে কোন স্টকটা অ্যাকচুয়ালি ভালো, এটা আপনাদের উপর।
আপনারা আগে ডিসাইড করুন, তারপরে আমি ডিসাইড করবো যে বেসিক কনসেপ্টের মাধ্যমে একটা স্টক সিলেক্ট করা যায় কিনা, খুব বেশি না পড়ে। তারপরে একটু টেকনিক্যাল অ্যানালাইসিস, তারপর নিউজ কালেক্ট করে, তারপর সব ডেটাগুলোকে একসাথে করার পর একটা আমরা ফান্ডামেন্টালি টেকনিক্যালি সব অ্যানালাইসিস করার পর একটা সিদ্ধান্তে আসতে পারি। তো আপনারা একটু দেখুন, আমিও আপনাদের সঙ্গে রয়েছি। আর যখনই আমার ট্রেডিং বাদ দিয়ে যখন ইনভেস্টমেন্ট করার পর সব যখন জমে যাবে, আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু তার মাঝে কি হয় যে আমি যখন সময় পাচ্ছি তার আগে কিছু স্টক ব্রেকআউট দিয়ে দিচ্ছেন, পজিশন বানাচ্ছি, তো এই জন্য আমি আরেকটা কমিউনিটি বানিয়ে রেখেছি, যেটা আমার পার্সোনাল। তো সেই কমিউনিটিতেও আপনারা জয়েন করতে পারেন। তো আর আরেকটা কমিউনিটি আমি নর্থ বেঙ্গল ট্রেডার্স অ্যাসোসিয়েশন, এরকম এটা আমাদের চেষ্টা চলছে। আর সেটার মধ্যে আমি লিংক আপনাদের শেয়ার করে দিব। 2 মাস 3 মাস পর পর এটা আমরা রিফ্রেশ কোর্স বলতে পারেন, সব ফ্রি অফ কস্টে আমি অ্যারেঞ্জ করার চেষ্টা করবো। আপনাদের কোনো আহ, বস্তা ধরে টাকা দেওয়ার কোনো দরকার নেই, কোনো বস্তা ধরে কেউ টাকা আপনার কাছে ডিমান্ড করবে না। জাস্ট একটা কমিউনিটি বিল্ড করার চেষ্টা করছি। যে অনেকে ট্রেডিং করে, তবে দেখুন কি বলুন তো, ইগো মাথায় রেখে চললে ওটা হবে না। নলেজ আমাকেও আপনার সঙ্গে শেয়ার করতে হবে, আপনার নলেজও আমার সঙ্গে শেয়ার করতে হবে। এই দুনিয়াতে এমন এমন স্টক মার্কেটে না কেউ মানে একজন চার্টার অ্যাকাউন্টেন্টও সব জানে, কিন্তু কিছু স্টকের মধ্যে ফলো করতে না পারলে পরে না, 5,000 স্টক রয়েছে, স্ক্যানার অনেক কিছু রয়েছে, ছোট ছোট। অ্যাকচুয়ালি স্ক্যানার ইউজ করলে পরে আপনাকে পেড ফোর্স, ওখানেও আপনাকে টাকা দিতে হবে। স্ক্যানিং যদি করতে চান তার থেকে ভালো আহ, আপনি কন্টাক্ট বেস ভালো রাখুন। যারা জানে, যারা করে, যারা রিয়েলিটির সঙ্গে চলে, তাদের সঙ্গে কন্ট্যাক্ট রাখুন। আপনার লসের বদলে প্রফিট হবে। আর কোনো কিছু 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 স্টকের মধ্যে জ্যাকপট লাগবে। যেমন আপনাকে জ্যাকপটের একটা স্টক বলি, যেটা আমি এর আগেও অ্যানালাইসিস করে বলেছিলাম, দেখুন আপনারা এখানে পেয়ে যাবেন। এই স্টকটার অনেকটা দাম ছিল বলে আমি এটার মধ্যে ইনভেস্ট করিনি। আহ, আমরা একটা স্টকের সোলার ইন্ডাস্ট্রি ইন্ডিয়া, না সোলার ইন্ডাস্ট্রি না, সরি, সোলার ইন্ডাস্ট্রি না, টেরা সফটওয়্যার। দেখুন এটা আমি 18 তারিখের আগে এটাকে এই ডেটা কালেক্ট করেছি। যারা ক্লাস করেন আমার সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্টে রয়েছেন, তারা ওই স্টকের সম্বন্ধে জানেন। এতদিনে এটা দেখেছেন, যেদিন থেকে ব্রেকআউট দিয়েছে, যেদিন থেকে কানেকশন, মানে এর সঙ্গে কানেকশন রয়েছে, আমি অ্যাকচুয়ালি এটার মধ্যে ট্রেড ট্রেড নিতে নিতে আমার মেবি এই দিন বোধহয় আমার হয়েছিল 136-এর লেভেলে। হ্যাঁ, এখানে আমি বাই করতে পেরেছিলাম, কিন্তু অনেকটা উপরে উঠে গেছে বলে বেশি আমি করতে পারিনি। আর এখন এটা আমি এই যে এই লেভেল এতদূর 56% উপরে গেছে। কিন্তু এইখানে প্রবলেম কি জানেন তো, সব থেকে বড় প্রবলেম দেখুন, ওয়ান ডে ক্যান্ডেলে 4 প্রাইস তৈরি হচ্ছে, সেল করা বড় মুশকিলের ব্যাপার। ট্রেড নেবার পরে এইটাও প্রবলেম, এটা ফেস করতে হয়। তো কিছু কিছু স্টক রয়েছে, অপারেটিং স্টক হয়ে যায়, তো এই ক্ষেত্রে কিছু করার থাকে না। আর এই স্টক গুলো আপনার কতদিন লেগেছে? 56% আপনার হচ্ছে হলো, যদি আমরা এটা একটু দেখি কতদিন, এই 12 তারিখের এই লেভেল থেকে যদি আমরা দেখি, 14 দিনে এটা 60% মুভ করেছে। ঠিক আছে, এর কিছু টেকনিকও রয়েছে সেল করার। মাঝে মাঝে 70% কাজ করে, 30% ফলস হয়ে যায়। তো এটার জন্য কিছু টেকনিক রয়েছে, সেই সব জিনিসও শিখতে হবে, তাহলে পরে এটা ভালো পজিটিভ ফলতে করা যেতে পারে। তো আমরা এই নিয়ে একটু, তো আমরা এই নিয়ে আহ, পরে এই ব্যাপারে আলোচনা করব। আরো নেক্সট নেক্সট উইক ডেটা কালেক্ট হওয়ার পর আপনাদের সঙ্গে আরো শেয়ার করব। সাবস্ক্রাইব করে রাখবেন যদি চ্যানেলটা ভালো থাকে। আর এখন ক্লাস তো আমি অনলাইনেও করাচ্ছি, অফলাইনেও করাচ্ছি, ফলো করবেন। ঠিক আছে।